নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। গতকাল অর্থাৎ 21শে জুলাই তৃণমূল সরকার পালন করেছে শহীদ দিবস এবং 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে বাংলাদেশের কেউ এই পশ্চিমবঙ্গে যদি আসে তাহলে তাকে ফেরাবেন না। রিসেন্টলি বাংলাদেশে ব্যাপক হিংসা দেখা দিয়েছে। রিজার্ভেশন সিস্টেমের বিরুদ্ধে এই দেশের ছাত্ররা এবং চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে পড়েছে এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। তো সেই উপলক্ষে এই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেটা একটা নতুন বিতর্ক তৈরি করেছে। কারণ অ্যাকচুয়ালি কোনো দেশ থেকে যদি কোনো শরণার্থী অন্য একটা দেশে আসতে চায়, সেই ব্যাপারটা সামলায় হোম মিনিস্ট্রি অর্থাৎ কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য, সেই নিয়ে একটা বিতর্ক এখানে দেখা দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে জানবো যে মমতা ব্যানার্জি কেন এই বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে যে হিংসা চলছে, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পিছনে মেন কারণ কি। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখো, তাহলে ডিটেলসে জানতে পারবে যে অ্যাকচুয়াল ঘটনা কি ঘটছে। আমার বানানো অন্যান্য ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও উপরের আই বাটনে সমস্ত লিঙ্ক আমি দিয়ে রাখছি। এটা কালকের নিউজ পেপারের একটা কাট আউট, যেখানে বলা হয়েছে বাংলাদেশের অসহায় কেউ এই বাংলার দরজায় এলে ফেরাবো না, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের পরিস্থিতি এখন সত্যি অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং ব্যাপক পরিমাণে ভায়োলেন্স এখানে প্রতিদিন সংঘটিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 151 জন মানুষ মারা গেছে বাংলাদেশে এবং প্রচুর মানুষ আহত, এবং অনেক ভারতীয় এই অবস্থাতে বাংলাদেশে আটকে পড়েছিল, যাদেরকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে সমস্ত ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে, বাংলাদেশে এখন কোনো ট্রেন যাচ্ছে না। তো এই অবস্থাতে মমতা ব্যানার্জি এই বক্তব্য তিনি তার মঞ্চ থেকে দেন। এটা তার ডাইরেক্ট বক্তব্য যে বাংলাদেশে যদি পড়াশোনার সূত্রে কেউ গিয়ে থাকেন, কেউ যদি চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েন, কোনো রকম সহযোগিতা দরকার হলে আমরা পাশে আছি। এর সাথে সাথে তিনি আরো জানান যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কোনো কথা বলবো না, ওটা একটা আলাদা দেশ, এই নিয়ে যা বলার কেন্দ্রীয় সরকার বলবে। যেটা প্রথমেই বলে এলাম যে কেন্দ্রীয় সরকারের হাতে এই ক্ষমতাটা রয়েছে। যদি কোনো দেশের এক্সটার্নাল ম্যাটার হয়, অর্থাৎ অন্য কোনো দেশের ঘটনা যদি হয়, সেক্ষেত্রে কমেন্ট করা বা সেই সম্পর্কে ডিসিশন নেওয়ার ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি আরো একটা কথা বলেন এবং রাষ্ট্রপুঞ্জের একটা নিয়মের কথা বলেন। ইউনাইটেড নেশনের একটা নিয়ম রয়েছে যে কোনো দেশ যদি এরকম ভায়োলেন্স পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, সেই দেশের মানুষ যদি নিকটবর্তী বা পার্শ্ববর্তী কোনো দেশে যেতে চায় সুরক্ষার জন্য, তাহলে তাকে বা তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই পার্শ্ববর্তী দেশের হওয়া উচিত। এটা রাষ্ট্রপুঞ্জের নিয়ম। তো সেই অনুযায়ী মমতা ব্যানার্জি বলেন যে আমি শুধু এইটুকু বলতে পারি, কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখট করেন, তা আমরা নিশ্চয়ই আশ্রয় দেব। এটা রাষ্ট্রপুঞ্জের নিয়ম। কেউ শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেওয়া হয়। এবং আসামের একটা ঘটনার কথা তিনি উল্লেখ করেছেন। এবার প্রবলেম হচ্ছে যে এই যে ঘোষণাটা বা কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়া বা তাকে তাদের সম্পর্কে কি করা উচিত সেটা বলার দায়িত্ব বা সেটার পুরো ডিসিশন নেওয়া কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব বা সেই বক্তব্য দিতে পারেন না। অন্যদিকে বাংলাদেশের এই যে পরিস্থিতি, তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোটা ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। অ্যাকচুয়ালি আমরা কোটা ব্যবস্থার সম্পর্কে বিভিন্ন জায়গাতে, ইভেন ভারতেও আন্দোলন হতে দেখেছি, কিন্তু সেই আন্দোলনের বক্তব্য থাকে যে কোটা ব্যবস্থা আরো বৃদ্ধি করতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ উল্টো কথা বলছে, কারণ তাদের যে বক্তব্য, বাংলাদেশের চাকরির সংখ্যা এমনিতেই কম এবং সরকারি চাকরির ক্ষেত্রে যদি কোটা ব্যবস্থা থাকে, তাহলে সেখানে যোগ্য যারা ছাত্রছাত্রী তারা সুযোগ পাবে না। বাংলাদেশের যে কোটা ব্যবস্থা রয়েছে, সেখানে যেমন আমরা ভারতের ক্ষেত্রে দেখি যে কোটা ব্যবস্থা এখানে কিরকম রয়েছে, জাতির ভিত্তিতে। অর্থাৎ যে সমস্ত জাতির মানুষ প্রাচীন কাল থেকে ঐতিহাসিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদেরকে সামনের সারিতে আনার জন্য, তাদেরকে সুযোগ সুবিধার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য কোটা ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই কোটা ব্যবস্থা একটু অন্য রকমের। বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে টোটাল 56% আসন সংরক্ষিত ছিল, এবং এটা আজ থেকে নয়, 1972 সাল থেকে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই নিয়ম চলে আসছিল। টোটাল আসনের মাত্র 44% সাধারণের জন্য নির্ধারিত ছিল। 56%-এর যে রিজার্ভেশন ছিল, তার মধ্যে 30% রিজার্ভেশন ছিল মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান করেছিলেন বা তাতে অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত মানুষ বা তাদের পরিবারের লোকজন, পরবর্তী জেনারেশন, তারা 30%
সংরক্ষণ পাবেন। অন্যদিকে 10% ছিল মহিলাদের জন্য, 10% বিভিন্ন জেলার জন্য এবং জনজাতির জন্য, অন্যান্য জনজাতির জন্য 5%, প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষিত পদ ছিল। এবার বাংলাদেশের মানুষের প্রতিবাদের মেন বিষয় ছিল এই 30% রিজার্ভেশন। বাংলাদেশের যুবক যুবতীদের যে বক্তব্য ছিল যে 30% রিজার্ভেশন দেওয়া হয়েছে সেই মানুষদের জন্য যাদের সংখ্যা অতটা বেশি নয়, কারণ 1971-এর যে স্বাধীনতা যুদ্ধ সেটা অলরেডি চলে গেছে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য রিজার্ভেশন ঠিক আছে, কিন্তু তাদের পরবর্তী জেনারেশন, এখন যারা রয়েছে তারা তাদের পরবর্তী জেনারেশন বা তাদেরও পরবর্তী জেনারেশন, তাদের জন্য এত বড় একটা রিজার্ভেশন রাখার কোনো প্রয়োজন নেই। এবং বাংলাদেশে এমনিতেই সরকারি চাকরির সংখ্যা কম, সেই ক্ষেত্রে যদি এই 30% রিজার্ভেশন শুধুমাত্র এই মানুষদের জন্য থাকে, তাহলে নর্মাল যারা মেধার ভিত্তিতে সরকারি চাকরি পেতে চায় তাদের ক্ষেত্রে সিটের পরিমাণ কমে যাবে। তো এই নিয়ে 2018 সালে একটা ভয়াবহ আন্দোলন বাংলাদেশে দেখা যায়। যেমন আন্দোলন এখন দেখা যাচ্ছে সেই রকমই বা তার থেকে তীব্রতর আন্দোলন সেই সময় দেখা যায়, এবং সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে এই সমস্ত রিজার্ভেশন বন্ধ করে দেন। অর্থাৎ যে 30% রিজার্ভেশন সেটা তুলে দেন, নারীদের জন্য যে 10% রিজার্ভেশন ছিল সেটা তুলে দেওয়া হয়, এবং জেলা খাতে যে 10% রিজার্ভেশন ছিল সেইটা তুলে দেওয়া হয়। মাত্র 5% রিজার্ভেশন রেখে দেওয়া হয় জনজাতির জন্য এবং প্রতিবন্ধীদের জন্য 1%। টোটাল 6% রিজার্ভেশন রাখা হয়, এবং এই সময়তে বাংলাদেশ বলা যেতে পারে মোটামুটি সম্পূর্ণ রিজার্ভেশন সিস্টেম বন্ধ করে দেয় দেশে। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক ছিল। 2018-এ সমস্ত কিছু ঠিক হয়ে যায়, এবং এতদিন অবধি বাংলাদেশে কোনো রিজার্ভেশন সিস্টেম ছিল না। তাহলে বর্তমানে এখন কেন এইরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে? তার কারণ এই 2018-র যে সংরক্ষণ তুলে দেওয়া সেই নিয়ে কয়েকজন চ্যালেঞ্জ করে বাংলাদেশের একটি হাইকোর্টে। সেখান থেকে 5ই জুন নির্দেশ দেওয়া হয় যে রিজার্ভেশন সিস্টেম যেটা ছিল সেটা রাখতে হবে, অর্থাৎ পুরনো রিজার্ভেশন সিস্টেম পুনরায় ফিরিয়ে আনতে হবে। এবং এই ঘোষণার পরেই পুনরায় এই আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। বর্তমানে যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হচ্ছে বাকি সমস্ত ঠিক আছে, কিন্তু এই 30% রিজার্ভেশন এটা বন্ধ করতে হবে, এটা রাখা যাবে না। তার কারণ হচ্ছে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখন আর চাকরির জন্য উপযুক্ত নয়, তাদের বয়স হয়ে গেছে বা অনেকেই মৃত। তাদের যারা ছেলে মেয়ে রয়েছেন তারাও অলরেডি চাকরি পেয়ে গেছে, তাদেরও অনেক বয়স হয়ে গেছে, তাদের নাতি নাতনিদের 30% রিজার্ভেশন দেওয়া যাবে না। তো সেই অনুযায়ী এইরকম অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। এরপরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দেয় যে আগের হাইকোর্টের যে নির্দেশ সেটা খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্ট নতুন যে নির্দেশ দিয়েছে তাতে বলা হয়েছে টোটাল 7% রিজার্ভেশন রাখা যাবে। 7%-এর মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধাদের জন্য এবং বাকি 2% থাকবে অন্য শ্রেণীর জন্য, অর্থাৎ যারা সত্যি পিছিয়ে রয়েছে তাদের জন্য 2% রিজার্ভেশন দেওয়া হবে। বাকি 93% নিয়োগই হবে মেধার ভিত্তিতে। তো নতুন এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর আশা করা যায় যে পরিস্থিতি বাংলাদেশে চলছে সেটা কমে যাবে এবং শান্তির পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে। আশা করছি পুরো টপিকটা বুঝতে পারলে। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। সে অবশ্যই অন্যান্য যে সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে অর্থাৎ ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও। তাহলে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবে এই সমস্ত জায়গাতে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।